আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। যদিও পুরো বাংলাদেশ এখন বিশেষ করে শাওন কর্তৃক যে একটি পোস্ট আছে যে জুলাই সিডিআই কিছু একটা পোস্ট দিয়েছেন। আমি আসলে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে যাব না। কারণ একটা জিনিসকে আমাদের স্বাভাবিকভাবে মেনে নিতে হবে যে বাংলাদেশের শিল্পী বা আর্টিস্ট মানে এই না যে তাদেরকে সবাই গ্রহণ করতে পারবে। কিছু, কিছু আর্টিস্ট তারা বিকৃত মস্তিষ্কের হতে পারে। কিছু, কিছু আর্টিস্ট তারা উন্মাদ বা তারা আ নিষ্ঠুর বা তারা বিবেক বিবর্জিত মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন হতে পারে। এটা আমাদের শাওনকে দেখে আমরা মেনে নিতে পারি। সো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। মস্তিষ্কের মানুষ অনেক কথা বলতে পারে। ঠিক তেমনি শাওনের দ্বারা অনেক কথা বলা সম্ভব। তো আমি এ প্রসঙ্গে না যেয়ে যেটা নিয়ে কথা বলব, আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি অর্জন এই মুহূর্তে কি? সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই যে সংসদ অধিবেশন হলো এই সংসদ অধিবেশনে বাংলাদেশের ইতিহাসে কখনোই কি দেখেছেন যে সংসদ অধিবেশনে বাজেট পেশ করার পরে কখনো কোনো সরকারি দল বিরোধী দল পরস্পরকে কথা বলার সুযোগ দেয় বা বিরোধী দলকে বিশেষ করে কথা বলার সুযোগ দেয়, বিরোধী দল তার মত প্রকাশ করতে পারে এবং তাকে আলাদাভাবে সময় দেওয়া হয় এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা দুজনে মুখোমুখি আবার বাক্য বিনিময় করে, এটা কখনো কিন্তু বাংলাদেশে হয়নি। এমনকি আপনার ভোলার একজন বিরোধী দলীয় নেতা যখন সেতু নিয়ে সংসদে কথা বলেন তখন ভোলার সরকার দলীয় এমপি, সরকার দলীয় মানে সরকারের জোটভুক্ত এমপি ব্যারিস্টার আন্তরিক রহমান পার্থ তিনি কিন্তু হাততালি দিয়েছিলেন। সংসদে বিরোধী দল কথা বলছে তখন সরকারি দলে অনেক নেতা হাততালি দেয়, সরকারি দলে অনেক নেতা কথা বলছে বিরোধী দল হাততালি দিচ্ছে। তার মানে এটা এই না যে তাদের মধ্যে আওয়ামী লীগ এবং এরশাদের জাতীয় পার্টি যেমন নামমাত্র বিরোধী দল ছিল, গৃহপালিত বিরোধী দল তা না। বাস্তবিক পক্ষে একটা বিরোধী দল যখন প্রতিবাদ করে, সরকারের সমালোচনা করে, আবার ভালো কাজের প্রশংসা করে এবং বাজেটের পরে যখন দুইটা পক্ষ মতামতটাকে প্রকাশ করার সুযোগ দিয়ে দেয় পরস্পরকে, এটাই তো আমরা বাংলাদেশে চেয়েছি। এবং এর মাধ্যমে আমরা একটা বিষয় আমরা বুঝতে পারি যে জাতীয় ঐক্য যখন আমাদের জাতীয় ইন্টারেস্টে, যখন আমাদের জাতীয় ঐক্য হবে তখনই বুঝতে হবে আমাদের ন্যাশনাল সিকিউরিটি সার্ভ করা সম্ভব। আমরা বর্তমানে বাংলাদেশে যে চায়নায় তারেক রহমানের ভিজিটের পরে আমরা যেসব বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবেশী দেশের সাথে যে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা হচ্ছে, সবকিছু মিলে আমাদের এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো থেকে প্রতীয়মান হয় যে বাংলাদেশ তার জাতীয় স্বার্থের ক্ষেত্রে বিরোধী দল সরকার দল হয়তো আবার এক হতে পারবে। আমরা জুলাই প্রশ্নে আবার আমরা এক হতে পারবো। আপনি দেখেন আমেরিকা নিয়ে আমরা একটা কথা বলি না যে আমেরিকায় ডেমোক্র্যাট হোক আর রিপাবলিক হোক যেই ক্ষমতায় আসুক তারা তাদের নিজের দেশের স্বার্থটাকে আগে দেখেন। তারা ফরেন পলিসির ক্ষেত্রে কিন্তু একই রকম থাকছেন। আমাদের বাংলাদেশটা সেই বাংলাদেশ আমরা চাই যে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি এগুলোর ক্ষেত্রে বিরোধী দল যদি দেখে সরকার কোনো ভুল করছে তখন কঠোর সমালোচনা করবে, আবার এগুলোর পক্ষে যখন রাষ্ট্রের স্বার্থে যখন ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে যখন কাজ করবে তখন বিরোধী দল সরকারকে সমর্থন করবে। আবার সরকারও এরকম ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রাখলে সরকার বিরোধী দলকে সুযোগ দিবে। সো এই বিষয়গুলো আমি মনে করি অনেক বড় একটি অর্জন বাংলাদেশে, যেটাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত, ওয়েলকাম করা উচিত। এবং তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে সব কাজ এ পর্যন্ত করেছেন খুব কেউ একটা দোষ ত্রুটি খুঁজে পাবেন না। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তারেক রহমানের কিছু কিছু বিষয় হস্তক্ষেপ করা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী কার্যালয়ে একজন মহারাজ আছেন, যে মহারাজ একসময় আওয়ামী লীগের সময় এপিডি উইং এ ছিলেন, আবার তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার ছিলেন আওয়ামী লীগ গভর্নমেন্ট পিরিয়ডে। সেই মহারাজ এখন হয়েছেন বিএনপি সময় প্রধানমন্ত্রী কার্যালয় একজন পরিচালক। তো তারেক রহমানের উচিত প্রত্যেকটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের প্রত্যেকের বায়োডাটা চেক করা, যে গত 20 বছর তিনি কোথায় কোথায় ছিলেন, সেটা সেনাবাহিনী হোক, গোয়েন্দা অর্গানাইজেশন হোক, আমাদের সচিবালয় হোক, প্রধানমন্ত্রী কার্যালয় হোক, রাষ্ট্রপতি কার্যালয় হোক, এই কর্মকর্তাদের বায়োডাটারা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আপনি চেক করেন। যারা জুলাই আন্দোলন তথা তার পূর্বে এই দেশের জন্য আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা অনেকেই কিন্তু এখনো বঞ্চিত আছে। এই মানুষগুলোর বুকে রক্তক্ষরণ ঘটায়েন না আপনি। এই যে মনি আপা, নীলুফার ইয়াসমিন মনি, তিনি আজকে এমপি হয়েছেন, তার বক্তব্য এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের চেক দিতে হবে। জুলাইকে অস্বীকার করা যাবে না। জুলাই আমাদের জন্য সারা জীবন একটা সম্মানের জায়গা থাকবে, কারণ এই জুলাইতে বোরকা পরা নারীও নেমেছিল, আবার ওড়না ছাড়া বোনও বৃষ্টিতে সে ঝাঁপিয়ে পড়েছিল, আবার আমাদের গান গেয়েও সেখানে সবাই অবদান রেখেছে, আবার মসজিদের
ইমামও এই আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনটা, জুলাই আন্দোলনটা ছিল সবার আন্দোলন। এটা কোনো স্বাধীনতার একক চেতনাবাজদের গল্প না, এটা স্বাধীনতার একক রাজাকারদেরও গল্প না, রাজাকার বিরোধীদের গল্প না, আবার স্বাধীনতার সব পক্ষে বিপক্ষের এরকম কোনো কথা না। এটা হচ্ছে বাংলাদেশের সব মানুষের আন্দোলনের ফসল হচ্ছে জুলাই। সো এই জুলাই আন্দোলনে যদি এককভাবে কেউ সুবিধা ভোগ করে, তাহলে তো সেই আওয়ামী লীগই হয়ে গেল, যেখানে আপনার সেই এক মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের জাতিগোষ্ঠীকে বিভক্ত করা হয়েছিল। সো আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। আশা করি বিষয়টা সবাই উপলব্ধি করবেন এবং আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।